সকলকে স্বাগতম জানাই 2026-এর জয়দেব কেঁদুলি মেলায়। এই মেলাতে লক্ষাধিক ভক্তের জন্য বিনামূল্যে খাবার এবং থাকার সুব্যবস্থা রয়েছে। প্রায় 400 বছরের পুরনো বর্ধমান বীরভূমের মিলনস্থলে অজয় নদীর পাড়ে আয়োজিত হয় জয়দেব কেঁদুলি মেলা। গীতগোবিন্দের রচয়িতা লক্ষণ সেনের সভাকবি পণ্ডিত জয়দেবের উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয় এবং মেলা চলে প্রায় 5 থেকে 6 দিন। মেলায় আগত ভক্তবৃন্দের এবং দর্শনার্থীর শরীর অসুস্থ হয়ে গেলে মাত্র 30 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে। বিশাল এরিয়া জুড়ে এই মেলাটা যেহেতু হয়, তাই এখানে লক্ষাধিক ভক্তের দর্শনার্থীর আগমন হয়। বিদেশ থেকেও মানুষজন এখানে আসেন। এই মেলার আরও পুঙ্খানুপুঙ্খ ডিটেলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার, আজকে আমরা যাব জয়দেব কেঁদুলি মেলা। এখন আমি দাঁড়িয়ে আছি বোলপুর বাস স্ট্যান্ডের কাছে। বোলপুর থেকে কিংবা বোলপুরের আশেপাশে জায়গা থেকে যারা আসছেন জয়দেব কেঁদুলি মেলা বাইকে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সম্পূর্ণ রুটটা দেখাবো, তারপরে কেঁদুলি মেলা ঠিক কেমন সেটাও দেখাবো। তো আমরা বোলপুর বাস স্ট্যান্ড ছাড়িয়ে শ্রীনিকেতনের রোড ধরে এগিয়ে যাচ্ছি। এখানে বোলপুর পৌরসভা থেকে একটা বোর্ড দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ, নেম প্লেট। তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি। ডান দিকে একটা রাস্তা যাবে, সেই রাস্তা ধরলে চলবে না, কারণ সেই রাস্তা দিয়ে গেলে বল্লভপুর সোনাঝুরি পৌঁছে যাবো আমরা। তো এই যে ডান দিকের রাস্তাটা, এটা দিয়ে না গিয়ে সোজা আমরা এগিয়ে যাব। এখন আমরা বিআইটিএম কলেজের কাছে পৌঁছে গেছি। ডান পাশে বিআইটিএম কলেজ রয়েছে। বিআইটিএম কলেজকে পিছনে ফেলে রেখে আমরা এগিয়ে যাব জয়দেব কেঁদুলি মেলার দিকে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ইলামবাজার জঙ্গলের রাস্তার ঠিক সাইডে। বোলপুর বাস স্ট্যান্ড থেকে ইলামবাজারের জঙ্গলের দূরত্ব, মানে শুরুটা যদি বলা হয়, তাহলে প্রায় 7 থেকে 8 কিলোমিটার। তো আমরা এখন পৌঁছে গেছি ইলামবাজার জঙ্গলের কাছে। এখনও অনেকটা পথ বাকি আছে। আজকের এই ব্লগ ভিডিওটা ইনফরমেটিভ ব্লগ তো হচ্ছেই, তার সাথে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, এন্টারটেনমেন্টও রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। এদিক থেকে যেসব বাসগুলো যাচ্ছে সবাই কিন্তু জয়দেব কেঁদুলি মেলায় চললো। আমরা বোলপুর বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করেছিলাম। ইলামবাজার জঙ্গল পেরিয়ে ইলামবাজারের রাস্তা ধরে আমরা এতদূর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রম করেছি। এখনও প্রায় 8 থেকে 10 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তবে আমরা প্রপার জয়দেব কেঁদুলি মেলায় পৌঁছাতে পারবো। তো এই যে মেলা ঢোকার মুখেই বড় করে পার্কিং করা হয়েছে চাষের জমিতে। দূর দূরান্ত থেকে বাসে করে মানুষজন আসছেন, বাসগুলোকে এখানে পার্ক করা হয়েছে, এবং টোটো করেও বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসছেন। বোলপুর থেকে মূলত মাথাপিছু 60 টাকা 70 টাকা নিয়ে টোটোগুলি এখানে আসছে, এবং এখন টোটোগুলি এখানে দাঁড়িয়ে আছে। আবার এই মেলা থেকে ভক্তবৃন্দরা টোটো করে নিজের বাড়ি চলে যাবেন। তো এখান থেকেও মূলত আমাদেরকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার ভিতরে প্রবেশ করতে হবে। সেখানে আমরা পাবো বাইক পার্কিংয়ের জায়গা। তো চলুন আমার সাথে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিও থেকে জয়দেব কেঁদুলি মেলা সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো এই যে এখন বাইক পার্কিং করা হবে যে জায়গায়, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। বাইক পার্কিং করার জন্য ওরা 50 টাকা করে নিচ্ছে
যথেষ্ট বেশি নিচ্ছে। অন্যান্য সব জায়গাতেই বাইক পার্কিং করার রেট হচ্ছে 20 টাকা কিংবা 30 টাকা, কিন্তু এখানে যেহেতু 50 টাকা, তাই আমাকে বাধ্য হয়ে দিতে হলো, রাখতে হলো বাইকটা আমি এখানে রেখে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় একটা ময়দান, যেখানে শয়ে শয়ে বাইক অলরেডি রাখা রয়েছে, কয়েক হাজার বাইক রাখার মতো জায়গাও রয়েছে। তো প্রচুর ভক্তবৃন্দের যেহেতু এখানে আগমন হয়, তাই এত বড় জায়গাটা কিছুক্ষণের মধ্যে হয়তো ছোট মনে হবে। ভিডিওর মাধ্যমে একটা বেশ প্রমাণও থেকে গেল। তো এবার চলুন মেলায় যাওয়া যাক। তো এখন আমরা পৌঁছে গেছি জয়দেব মেলা। আমার সাথে আছে পিকুদা, আছে বিট্টু, বিনয় ভৌমিক, আর এদিকে আছে সুকুমার। তো চারজন মিলে এখন জয়দেব মেলাতে ঘুরবো। আর আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, হ্যাঁ, এবং শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য জানতে পারবে। তো এখন আমরা চলে এসেছি জয়দেব কেন্দুলির সবথেকে প্রসিদ্ধ এবং পুরাতন সেই মন্দিরের কাছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর এবং কবি জয়দেব ও ওনার স্ত্রী পদ্মাবতীর বিগ্রহ রাখা আছে। এই মন্দিরে স্নান সেরে পুজো দেওয়ার জন্য হাজার হাজার ভক্তের সমাগম আজকের দিনে দেখতে পাওয়া যায়। এই মন্দিরটি মূলত 1683 সালে ব্রজকিশোরী মহারানীর দ্বারা তৈরি করা হয়েছিল। এবার আমরা চলে এসেছি পুরানো মন্দিরের ঠিক পাশেই একটি নতুন বিশাল সুন্দর মন্দির তৈরি হয়েছে, ঠিক সেখানে। মন্দিরের দুপাশে বিরাট বিরাট দুটো নন্দী মহারাজের মূর্তি রয়েছে। এখানে রয়েছে জয়দেব পদ্মাবতীর সাধন কুঠির। ভিতরে আপনাদেরকে দেখাই, এখানে কবি জয়দেবের এবং মাতা পদ্মাবতীর একটি সুন্দর বিগ্রহ রয়েছে। এখানে নিত্য পূজা অর্চনাও হয়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মন্দিরের সব বিগ্রহগুলো দর্শন করার জন্য, মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখার জন্য 10 টাকা করে টিকিট না হয়। এখানে রাধা মাধবের সুন্দর একটি বিগ্রহ রয়েছে, এখানেও কিন্তু নিত্য পূজা অর্চনা করা হয়। ঠিক তার পাশেই রয়েছে আরও একটি কুটির, যেখানে ভক্ত হনুমানের রাম সীতা দর্শন রয়েছে। এই কুটিরের ভিতরে রয়েছে একটি সুন্দর ভগবান শ্রীরাম এবং মাতা সীতার বিগ্রহ। এখানেও কিন্তু নিত্য পূজা অর্চনা হয়। আপনারা একে একে এই সব কিছু দর্শন করুন এবং ভগবানের আশীর্বাদ লাভ করুন। এরপরে রয়েছে তিলোত্তমা স্মৃতি ভবন, ওখানে ওনার একটি বিগ্রহ রয়েছে। মন্দিরের চারিপাশে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র চারিদিকে লেখা রয়েছে। এখানে তিলোত্তমা স্মৃতি কীর্তন ও একটি বাউল মঞ্চ করা হয়েছে এবং 24 ঘন্টা এখানে বাউল এই কদিন চলবে। যে কদিন মেলা রয়েছে সেই কদিন কিন্তু 24 ঘন্টা বাউল চলবে। তাই দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু 4 দিন 5 দিনের জন্য এখানে আসেন এবং নদীতে স্নান করেন। এখানে থাকার ব্যবস্থা রয়েছে এবং খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তাই বিনামূল্যে থাকা খাওয়া এবং কীর্তন ও বাউল শোনেন। তাই এখানে কিন্তু মানুষজনের ভিড় খুবই বেশি। এবার আমি মেলা ঘুরতে ঘুরতে আপনাদের সকলকে কবি জয়দেবের এবং এই মেলার ইতিহাস সম্বন্ধে জানাবো, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই ইনফরমেটিভ প্লাস এন্টারটেনমেন্ট আপনারা আমার প্রত্যেকটা ভ্লগ ভিডিওতে দেখতে পাবেন। তাই অবশ্যই এই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক। আনুমানিক দ্বাদশ শতাব্দীর শেষ দিকে অজয় নদীর তীরবর্তী বীরভূমের কেন্দ্রবিল্ল নামক গ্রামে গোস্বামী বংশে কবি জয়দেবের জন্ম হয়েছিল। পিতা ভোজদেব এবং মাতা ছিলেন বামা দেবী। বহুদিন ওনাদের কোনো সন্তান হয়নি, কিন্তু ওনারা খুব ধার্মিক হওয়ায় একদিন ভগবানের কাছে করজোড়ে সন্তান লাভের প্রার্থনা করেন এবং তারপরেই এক পুণ্য তিথিতে কবি জয়দেবের জন্ম হয়। শৈশবেই কবি জয়দেব সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত হয়ে ওঠেন। কিছু বছর পর উনি যখন বড় হন, তখন তিনি ভগবানের টানে জগন্নাথ ধাম পুরী চলে যান।
সেখানে কিছু বছর কাটানোর পর সেই জগন্নাথ ধামের ভগবানের আদেশে ওনার বাবা মায়ের মতোই বহুদিন নিঃসন্তান থেকে ভগবানের কৃপায় সন্তান পাওয়া এক বাবার কন্যা সন্তান পদ্মাবতীর সাথে ওনার বিবাহ হয়। এরপর জগন্নাথ পুরী ধামে কিছু বছর কাটানোর পর ওনারা মা বাবার টানে আবার জয়দেব কেন্দ্রবিল্ল গ্রামে ফিরে আসেন, বর্তমানে যা কেঁদুলি গ্রাম নামে পরিচিত। এখানে এসে রাধা মাধবকে প্রতিষ্ঠা করেন। তারপর সারা দিন ধরে স্বামী স্ত্রী মিলে রাধাশ্যামের আরাধনা করেন। সারাদিন পুজো অর্চনা, সঙ্গীত ও নৃত্য দিয়ে মন্দির প্রাঙ্গণ ভরে উঠেছে। অজয় নদী যেন যমুনার রূপ ধারণ করেছে, গ্রাম যেন বৃন্দাবন হয়ে উঠেছে। গ্রামবাসীরা মুগ্ধ হয়ে সেসব দর্শন করছেন। এরপর এখানেই কবি জয়দেব শুরু করলেন গীত গোবিন্দ রচনা। একটি করে পদ রচনা করছেন এবং পদ্মাবতীকে পড়ে শোনাচ্ছেন। এভাবেই পদ লিখতে লিখতে আসে এক এমন সময় যখন কবি জয়দেব শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে কেঁদেছিল সেই ঘটনা লিখতে চান, কিন্তু কিছুতেই লিখতে পারছিলেন না। কারণ যে শ্রীকৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণের ধুলা পাওয়ার জন্য প্রত্যেক প্রাণী লক্ষাধিকবার জন্মগ্রহণ করে, সেই শ্রীকৃষ্ণ রাধারানীর পা ধরে কাঁদছেন, একথা লিখবেন কেমন করে? তখন ঘটে এক অলৌকিক ঘটনা। উনি পদ্মাবতীকে ডেকে বলেন, পদ্মাবতী, এই ঘটনা আমি লিখতে পারছি না, কিভাবে আমি লিখব? পদ্মাবতী দেখেন কবির দু চোখ বেয়ে জল পড়ছে। এদিকে বেলা গড়িয়ে চলেছে। তখন স্বামীকে অনুরোধ করলেন, আপনি অজয় নদী থেকে স্নান সেরে আসুন, দুপুরের অন্ন গ্রহণ করুন, কিছুক্ষণ বিশ্রাম করুন, তারপরে না হয় এই বিষয়টা নিয়ে ভাববেন এবং তখন দেখবেন আপনি ঠিক লিখতে পারবেন। স্বামীও বউর কথা শুনে অজয় নদীতে স্নান করতে গেল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্নান সেরে ফিরে এলো এবং পদ্মাবতীকে বলল, আমি আগে ওই পদ্মা লিখে নিই, তারপরেই অন্ন গ্রহণ করব। এই বলে উনি কি করলেন? উনি পদ্মা লিখলেন। লেখার পরে উনি অন্ন গ্রহণ করলেন। অন্ন গ্রহণ করার পরে উনি কিন্তু ঘরে চলে গেলেন এবং হঠাৎ তারপরে ঘটল সেই অলৌকিক ঘটনা। উনি ঘরে যাওয়ার পরে ওনার সেই খাবার, এঁঠো খাবার যখন পদ্মাবতী গ্রহণ করছে, তখন আবারও কবি জয়দেব স্নান সেরে ঘরে ঢুকছেন। পদ্মাবতী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি তো এই একটু আগেই ঘরে এলেন, পদ লিখলেন, খাবার খেলেন এবং ঘরে বিশ্রাম করছিলেন, আপনি এখন কিভাবে আসছেন? এদিকে কবি জয়দেব তখন অবাক কাণ্ড, এ কী বলছে পদ্মাবতী? এই ভেবে উনি তাড়াতাড়ি করে ঘরে দেখতে গেলেন। তখন দেখলেন চারিদিকে পদ্ম এবং চন্দনের গন্ধ এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজে তখন এসেছিলেন। ওনারা তখন বুঝতে পারলেন ভক্তের টানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জায়গায় এসে ভক্তের অর্থাৎ কবি জয়দেবের সেই শেষ দু লাইন যেটা লিখতে পারছিলেন না, সেটা উনি নিজে লিখে গেছেন এবং ঘরের মধ্যে ওনার পায়ের ছাপও পাওয়া গেছিল। সেই থেকেই এই গ্রামে মানুষজন ভগবান শ্রীকৃষ্ণকে আরও বেশি করে ভক্তি করা শুরু করলেন। গ্রাম থেকে শহরে বহু মানুষের কাছে এই খবর হাওয়ার মতো ছড়িয়ে গেল এবং তারপর থেকেই বহু ভক্তবৃন্দ এখানে আসতে শুরু করেন কবি জয়দেবকে দেখার জন্য এবং ওনার প্রতিষ্ঠিত সেই রাধা মাধবের বিগ্রহকে দর্শন করার জন্য মানুষের ভিড় উপচে পড়ল। আস্তে আস্তে মকর সংক্রান্তির দিন পুণ্যতিথিতে মানুষজন এখানে এসে স্নান সেরে রাধা মাধবের বিগ্রহতে পুজো দেওয়া শুরু করলেন এবং এভাবেই এই মেলার সূচনা হলো। আজও পর্যন্ত এই মেলা এখনও প্রত্যেক বছর জয়দেব এবং কেঁদুলিতে আয়োজন করা হয়। লক্ষাধিক মানুষের এখানে ভিড় হয় এবং এই মেলা অন্যান্য সব মেলার থেকে অনেকখানি আলাদা। আপনি যদি কখনো একবার আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এতক্ষণ আপনারা শুনলেন কবি জয়দেব এবং এই মেলার ইতিহাস সম্বন্ধে। এবার এই মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। এখানেও আপনারা এই মেলা সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মাটির তৈরি ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি, এই ব্রিজটা হচ্ছে অজয় নদীর ওপর তৈরি ব্রিজ। ওই দিকটা হচ্ছে বীরভূম এবং এই দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান। বিশাল এলাকা জুড়ে এই মেলা আয়োজিত হয়। এই মেলার মধ্যে রয়েছে মাত্র 30 টাকায় ডাক্তার দেখানোর সুযোগ এবং এই মেলার বিভিন্ন প্যান্ডেলের ভেতরে কিন্তু এখানে অনবরত 24 ঘন্টা বাউল গান এবং কীর্তনের আয়োজন করা হয়েছে এবং বহু মানুষ এখানে বিশ্রামও করতে পারছে। আপনি আপনার পছন্দের মতো বাউল কিংবা কীর্তন শুনতে পারেন।
আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে প্রত্যেক দিন বিনামূল্যে খাবারের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা খাবারের বা প্রসাদের ব্যবস্থা করেছেন এবং ডেকে ডেকে এখানে খাবার খাওয়াচ্ছেন। কোনো জায়গায় খিচুড়ি তো কোনো জায়গায় ভাত প্রসাদের আয়োজন করা হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে ঘাটের দুপাশে বিভিন্ন দেবদেবীর এবং ভগবানের মূর্তি রয়েছে। এখানে একটি মা কালীর মূর্তি রয়েছে এবং এখানে আরও একটি মা কালী বা শ্মশান কালীর মূর্তি রয়েছে। এভাবে কিন্তু মা কালী, শ্মশান কালী, দেবাদিদেব মহাদেব এর মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, কবি জয়দেবেরও মূর্তি রয়েছে। আপনারা এগুলো দেখতে পারেন। এখানে কিন্তু যে মূর্তিগুলো রয়েছে সেই মূর্তিগুলোর আশেপাশে সাধু সন্তরা বসে আছেন, অনেক গরিব ভিখারিও বসে আছেন। ওনারা কিন্তু এখানে চাল গ্রহণ করছেন। এখানে দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের একটি মূর্তি রয়েছে এবং একটি ছোট্ট দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে, যিনি দেবী সতীকে তুলে ধরেছেন। এখানে একটি বিশাল একটি দেবী শ্মশান কালীর মূর্তি রয়েছে। এর পাশেই দেখতে পাচ্ছেন একটি গঙ্গা দেবীর মূর্তি রয়েছে। এইভাবে প্রচুর 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 মূর্তি আপনারা দেখতে পারেন, একটার পর একটা মূর্তি দেখতে পাবেন। এবং এই যে ঘাটটি রয়েছে তার ঘাটের দুপাশে এবং ব্রিজের দুপাশে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, তার চারিপাশে কিন্তু মূর্তি রয়েছে। আপনারা এই মূর্তি দেখতে দেখতে আসুন। বিদেশ থেকে এই যে মানুষজন এসছে এবং অন্যান্য জেলা থেকে, অন্যান্য স্টেট থেকেও মানুষজন এসছে, আপনারা কিন্তু এখানে তা খুব ভালো করে দেখতে পাবেন। তা এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে অনেক মানুষ এখানে যেহেতু পুণ্য স্নান করে, পুণ্য স্নান করার পরে ওনারা এই যে সাধু সন্তরা বসে আছেন, এখানে অনেক ফকির বাবারাও বসে আছেন, ওনাদেরকে কিন্তু এখানে চাল ডাল কিংবা কেউ টাকা ওনাদেরকে দিয়ে থাকেন। তো এই যে ঘাটে যাওয়ার রাস্তা আপনি দেখতে পাচ্ছেন, এদিকে একটি রয়েছে, ওদিকে একটি রয়েছে, আপনাদেরকে এবার দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন পুণ্যার্থীরা চান করছেন এবং আমি কিছুটা জল মাথায় ছিটিয়ে নিলাম। যেহেতু আমি গামছা নিয়ে যাইনি তাই স্নান সারা হলো না। এখানকার বেশি ফুটেজ আমি নিতে একেবারে ইচ্ছুক নয়, যেটুকু তথ্যের জন্য দরকার সেটুকুই নিয়েছি, কারণ এখানে অনেক মহিলারা চান করছেন। তাই আমি এবার আপনাদেরকে ওই প্রান্তে অর্থাৎ পূর্ব বর্ধমানের যে মেলা সেটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন এই ব্রিজ ধরে যাচ্ছি, ওই ধারে যে নাগরদোল্লা আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে আমরা এখন যাব। এই রাস্তাটা আপনার দেখেই মনে হতে পারে যে খুব বড় রাস্তা, সত্যিই খুব বড় রাস্তা এবং প্রচুর মানুষ, প্রচুর ভক্তের সমাগম, সবাই আমরা একসাথে যাচ্ছি এবং ওই পারে মেলাটা কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন কিছুক্ষণ যেতে সময় লাগবে, যেহেতু ভিড় রয়েছে এবং একই রাস্তার মধ্যে যাওয়া আসা দুটোই রয়েছে, তাই কিন্তু যেতে একটু সময় লাগবে। এই দেখুন আমরা এখন ওই পারে ছিলাম, অর্থাৎ বীরভূম জেলায় ছিলাম। বীরভূম জেলা থেকে এই যে মাটির তৈরি ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপর দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা এখন এই জায়গাটাতে চলে এসেছি। এটা হচ্ছে পূর্ব বর্ধমানের জায়গা। এই জায়গাতেও কিন্তু এই একই মেলা রয়েছে। এই যে মানুষজন দেখতে পাচ্ছেন, ওনারা পুণ্য স্নান করে ঘর থেকে চাল ডাল নিয়ে এসেছেন, এক মুঠো করে চাল দিতে যাচ্ছেন এবং ওনারা এখানে চাল ডাল টাকা পয়সা অনেক কিছুই কিন্তু বিতরণ করে থাকেন। তাই বহু মানুষ কিন্তু এখানে বসে। শুধুমাত্র এখানে যে হিন্দু ধর্মের মানুষজন বসে আছেন তেমনও না, অনেক ফকির বাবা মানুষজন বসে থাকেন এবং ওনারাও কিন্তু এই চাল গ্রহণ করেন এবং এখানে মানুষজনের ভিড় কিন্তু আস্তে আস্তে এবার উপচে পড়ছে। আজকে যেহেতু মকর সংক্রান্তি তাই মানুষের প্রচুর 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 ভিড় রয়েছে। আসুন এবার আপনাদেরকে মেলাতে দেখায় যে এটা হচ্ছে কাঁকসা পঞ্চায়েতের সমিতির তরফ থেকে একটা গেট, অর্থাৎ মেলার গেট তৈরি করা হয়েছে। মেলার মধ্যে দেখুন ডমিনোজ পিৎজারও দোকান রয়েছে। অর্থাৎ এই মেলা ঠিক যেমন ট্র্যাডিশনাল ঠিক তেমনই কিন্তু আধুনিকতার ছোঁয়াও পেয়েছে। এই মেলাতে হরেক মালের দোকান থেকে শুরু করে খাবার দাবারের দোকান থেকে শুরু করে সব ধরনের দোকান যা আপনি অন্যান্য মেলায় দেখতে পান সবই পাবেন, কিন্তু তার সাথে পাবেন কিছু ট্র্যাডিশনাল জিনিস যেগুলো হয়তো অন্যান্য সব মেলায় পাওয়া যায় না। যেমন ধরুন শিলনোড়া, জাঁতা, এই সব কিছু আপনি কিন্তু এই মেলার মধ্যে দেখতে পাবেন। মাছের জাল, মাছ ধরার জাল, আরও অনেক কিছু, ঠিক আছে। এছাড়াও কিন্তু রুদ্রাক্ষের মালা, নানা রকমের আংটি, পাথর, আরও অনেক কিছু যেগুলো কিন্তু সব মেলায় চট করে দেখতে পাওয়া যায় না, সেই সব কিছু ভগবানের স্ট্যাচু, ভগবানের পোর্ট্রেট সব দেখতে পাবেন। এই দিকটাতে যে বাসগুলো চলাচল করছে এই বাসগুলোতে কিন্তু বর্ধমান জেলা থেকে বিভিন্ন মানুষজন এখানে রিজার্ভ বাসে করে আসছে। আর ওই দিকে আপনাকে প্রথমেই দেখিয়েছিলাম বীরভূম জেলার রিজার্ভ বাসে করে মানুষজন এখানে আসছে। দিন যত এগোচ্ছে মানুষজন কিন্তু আসতেই থাকছে আসতেই থাকছে। তো চলুন এবার আপনাদেরকে এই মন্দিরটা দেখায়। এটা হচ্ছে ভক্ত শ্রী হনুমানের একটি মন্দির, যে মন্দিরটি ঠিক পূর্ব বর্ধমানের মেলা যেদিকে শেষ হচ্ছে ওখানে রয়েছে। এবার আমরা আস্তে আস্তে ওই পারে যাব এবং আপনাদেরকে আরও কিছু দেখাবো।
এই যে আমরা একটা আখড়াতে চলে এসেছি। এই আখড়াতে আমরা এখন বিনামূল্যে খাবার বা প্রসাদ গ্রহণ করব। এখানে কিন্তু ভাত দেওয়া হচ্ছে। অনেকেই ভাত পছন্দ করে। আমি মূলত খিচুড়ি পছন্দ করি, কিন্তু বন্ধুদের চাপে পড়ে আমি আজকে এখানে ভাতই খেলাম। সত্যিই খুব অসাধারণ স্বাদ। আপনি যখন এই আখড়া কিংবা ভগবানের প্রসাদে যে ভাত বা খিচুড়ি দেওয়া হয় সেটা খাবেন, দেখবেন অন্যান্য নিত্যদিনের যে খাবার তার থেকে কিন্তু অনেকটা সুন্দর লাগবে খেতে। এই দেখুন আমি একটু উপরে আছি, উপর থেকে মেলাটা ঠিক এরকম লাগছে দেখতে। এটা হচ্ছে কবি জয়দেবের সিদ্ধাশ্রম মন্দির। এবার আপনাদেরকে মন্দিরটা দেখাবো এবং মন্দিরের ভিতরে যে কবি জয়দেবের এবং পদ্মাবতীর মূর্তি রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। আসুন দর্শন করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন। এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই বলবো একটি লাইক করুন, নিচে কমেন্টে একবার আপনি লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দিন। সেখান থেকেও আমাদের হিন্দু ধর্মের মানুষরা জানুক কবি জয়দেবের ইতিহাস, জয়দেব মেলার ইতিহাস সম্বন্ধে। ইনফরমেটিভ প্লাস এন্টারটেনমেন্ট ভ্লগ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি অর্থাৎ শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় শ্রীকৃষ্ণ।